ভার্সিটির ক্লাস শেষ হলো, বাজে প্রায় দুপুর একটা। হাতে কেমিস্ট্রির বই। দ্রুত পায়ে হেঁটে চলেছি টিউশনিতে। যেতে প্রায় ৪৫ মিনিট লেগে যাবে। মেয়ের মায়ের একটাই কথা, লেট করে আসা যাবে না, কিন্তু ঘন্টার বেশি হলে সমস্যা নেই। আমি তাতেই রাজি হয়েছি, কারণ এই বেকার জীবনে টিউশনি বড়ই একটা সম্বল। কিছুক্ষণ পর থামলাম একটা বিশাল ৫ তলা বাড়িতে। নিজের অবস্থা দেখে নিজেই হেসে দিলাম। পুরো শরীর ঘেমে একাকার। বড়লোকের বাসায় পড়াতে এসেছি, কিভাবে কি আর যাওয়া যায়। যাই, পাশের মসজিদে এসি লাগানো। অজু করে সালাত আদায় করতে গেলাম। মাঝ থেকে নিজের শরীরটাও ঠান্ডা হলো, আল্লাহর ইবাদতও করা হলো। বড়লোকের বাড়িতে ঢুকতে হলে ভালো পোশাক পরতে হয়, আর আল্লাহর ঘরে আসতে হলে শুধু পবিত্র কাপড়েরই যথেষ্ট। বড়লোকের বাড়িতে শুধুই বড়লোকই ঢুকতে পারে, কিন্তু আল্লাহর ঘরে ধনী গরিব বলতে কিছুই নেই, সবাই সমান। ৫ তলা বাড়ির নিচতলায় আবিদকে পড়াই। ছেলেটা খুবই দুষ্টু, তবুও মানিয়ে নেই। কলিং বেল দিলাম, দরজা কে খুললো না দেখেই ভিতরে ঢুকতে নিতেই ঠাস করে কেউ একজন থাপ্পড় মারলো। অবাক হয়ে সামনে তাকালাম। একটা মেয়ে, বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ হবে, আর আমি ২৫ বছরের যুবক। লজ্জারই বিষয়। কি হলো আপু, তুমি মারলে কেন? বেয়াদব ছেলে, না বলে ভেতরে ঢুকতে নিয়েছিলেন কেন? ও, এই বিষয়। আসলে এখানে বারণ আছে, দুপুরে যেন কোনো রকম শব্দ না করি এবং ধীরে যেন আবিদকে পড়িয়ে চলে যাই। তাই আমি রোজকার মতো আসতে নিয়েছিলাম। কিন্তু তুমি তো মারলে কেন? আমি কি তোমার ছোট? এই একদম চুপ। কিসে ছোট বড়? একটাই পার্থক্য, তুই গরিব আমি ধনী। এখন চুপচাপ যা, নয়তো আরো একটা মারবো। কিছু বললাম না, চলে এলাম আবিদের রুমে। দেখলাম আবিদ কান্না করছে। কি হয়েছে আবিদ ভাইয়া, কাঁদছো কেন? ভাইয়া, নীলাপ আমাকে মেরেছে। নীলা কে ভাইয়া, আর কেন মেরেছে? নীলা আমার বড় আপু। ও, তা ভাইয়া কেন মেরেছে সেটা তো জানলাম না। আমি ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি তো তাই। এইরা হলে আমার ভাই। শোনো, এইরাও সুপারগুলো। এটা তোমার বোনের জুতায় লাগিয়ে দিবে, যখন সে জুতা পরবে। থ্যাঙ্কস ভাইয়া, এবার বুঝাবো এই আবিদকে মারার মজা। এখন পড়তে বসো। পড়ার মাঝে ভাইয়া, দেখলাম নীলা আপু তোমাকেও থাপ্পড় মেরেছে। ওই না তো। না না, আমি নিজে দেখেছি। কি জোরেই না, ঠাস করে মারলো। ভাই আমার, চুপ করে পড়ো। এমন সময় কেউ একজন হাতে ট্রে নিয়ে ভিতরে এলো। দেখলাম নীলা। একে রাগানোর জন্য। আবিদ, তোমাদের এই কাজের মহিলা নতুন নাকি? জি স্যার, আগেরটা অলস তো তাই এটাকে নিয়ে এসেছে। এই মেয়ের মতলব ভালো নয়, বুঝেছি। আবিদ, তোমার চকলেটগুলো লুকিয়ে রেখো, নয়তো সে চুরি করে খেয়ে ফেলবে। এই আবিদের বাচ্চা, আমি কাজের মহিলা? আর আপনাকে কে বলেছে আমি কাজের মহিলা? বলতে হবে কেন, দেখতেই তো পাচ্ছি। নাস্তা দিতে এসেছেন, রোজই একটা কাজের মহিলা দিয়ে যেত, তাই ভাবলাম আপনিও কাজের মহিলা। আবিদ, তোর স্যারের কিন্তু হাত পা ভেঙে দেবো বলে দিলাম। আমার পরিচয় তো স্যারকে বল, আর আব্বু আজ সকালে যা বলেছিল সেটাও বল। স্যার, এ হলো আমাদের কাজের মেয়ে মহিলা। দেখতে সুন্দর বলে আব্বু দয়া করে একে কলেজে ভর্তি করে দিয়েছে, কিন্তু মেয়েটা ইংরেজিতে একেবারে আলুঘাট। তাই আপনাকে সেটা বিরিয়ানি বানানোর দায়িত্ব নিতে হবে। বদলে আপনাকে বেতন ৫ থেকে ১০ করা হবে। না আবিদ, আমি কাজের মহিলাকে পড়াই না। ওই, কে বলেছে আমি কাজের মেয়ে? আমি এই বাড়ির বড় মেয়ে নীলা, বুঝেছেন? কিন্তু আবিদ যে বলল। ওটাও মজা করে বলেছে। আবিদকে পড়িয়ে আরো ২ জায়গায় টিউশনি করিয়ে মাসে প্রায় ১৫,০০০ টাকা হয়, যা দিয়ে আমার দিব্যি চলে যায়। সামনের মাস থেকে ২০,০০০ হবে। উফ, ভাবতেই লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করলো। এই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। ভাই, তোমরা কেউ নিচে ভিডিও পাঠাইও, আর কেউ সিটি বাজাইও। ম্যাচে আসতে আসতে রাত হয়ে গেল, খেয়ে ঘুমিয়ে পড়েছি। এমন সময় ফোন হলো। হ্যালো। কি খবর তৌফিক? মিশন কত দূর? সময় তো বেশি নেই। হয়ে যাবে, সমস্যা নেই। কথা হয়েছে ওর সাথে? আজই হয়েছে, থাপ্পড়ও খেয়েছি। ওটা কিন্তু ধানি লঙ্কা, সাবধানে থেকো, আর যেন ওরা চিনতে না পারে। সেসব নিয়ে টেনশন না করলেও চলবে। আগামীকাল তো শুক্রবার, মনে আছে তো? কিন্তু আসতে পারবো না, সময় নেই। আমি অত কিছু শুনতে চাইনি তৌফিক, আমি যেন আগামীকাল দেখতে পাই।
ফোনটা কেটে গেল। কি আর করার, ঘুমিয়ে গেলাম। পরের দিন ফোনের কান্নায় ঘুমটা ভেঙে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, আজ যে আমাদের সাথে ডিনার করার কথা ছিল, সেটা কি মনে আছে? আজ তোমার আঙ্কেল তোমাকে কি যেন বলবে। জি আন্টি, জুমার নামাজ শেষ করে যাব। গুড, সময় মতো হাজির হয়ে যেও। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিব, আবার ফোনটা কেঁদে উঠলো। মহা মুশকিল। কিন্তু এ কি আননোন নাম্বার? দেখি তো কে ফোন দিল। হ্যালো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ শুনে লাফিয়ে বিছানায় বসলাম। কি বলে শোনার জন্য। হারামি, তুই শুধু আমাদের বাসায় আসলে তোকে খেয়ে ফেলবো আমি। ওহে সুন্দরী, কণ্ঠটা তো দেখি ভারী মিষ্টি, কিন্তু আচরণ এত রুক্ষ কেন? বলি মধুর সাথে মুখে একটু চিনি দিও। এই, তুই চিনিস আমায়? আমি কে? তোকে আমি কি করব জানিস? আরে রাখো কড়াকড়ি, ওসব বিয়ের পর বাসরাতে করব। এখন বলো তুমি আমার কোন বউ? মাম্মা, এত বছর পর কোনো মেয়ে ফোন দিয়েছে, একটু কথা বলে নেই। যদি লাইনটা ক্লিয়ার হয়ে যায় তবে সিঙ্গেল লাইফের ইতি টানবো। ভাবতেই শিউরে উঠলাম। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে, ও বন্ধু লাল গোলাপি। এই, তুই কি গান বললি এটা? জানিস আমি কে? আরে টুনি, তুমি যেই হও না কেন, বিয়ে তো তোমাকে আমিই করব। সুতরাং পরিচয়টা না হয় বাসর ঘরেই হবে। ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কে হতে পারে। ধুর, এসব না ভেবে বাইরে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এলাম। তারপর গোসল করে সোজা মসজিদে নামাজ শেষ করে বের হতেই পেটে টান অনুভব করলাম। বুঝলাম পেট সাহেব চটেছে। তাই পা বাড়ালাম আবিদের বাড়ির দিকে। কলিং বেল বাজানোর পর আবিদ খুলে দিল। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে, ভাইয়া, আবার নীলাভ মেরেছে? ভাই তুই একটা চুপ কর, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দে। এত খাই খাই করস কেন রাক্ষস? গতকাল ঠাস করে একটা খেয়ে এখনো ভরেনি। এসো ভিতরে এসো, আরো 2-4টা তোমার ভাগেও আছে। এই, তুই কি বললি? কই কিছু না তো, এসো এসো খেতে এসো। তুই বলবি নাকি তোর গোয়াতে আমার বন্ধু থুতু দেওয়ার ভিডিও ভাইরাল করব? না না ভাই, এমন করো না। করব না। এখন বল কি বলতে চেয়েছিলি, আর কি খাবো আমি? তুমি যে আমাকে সুপার গ্লু দিয়েছিলে আপুর জুতায় লাগাতে। দিয়েছিলাম। কেন, কাজ হয়নি? না হলে বল, আরো এনে দিব। বস, তোমার পায়ে ধরি, আমি আর সুপার গ্লু কোথাও লাগাবো না। কোথাও লাগাবি না মানে? সত্যি করে বল তো তুই কি করেছিস? ভাই, আমি তোমার থেকে এক ধাপ এগিয়ে আপুর ঠোঁটে লাগিয়ে দিয়েছি, সাথে চুলেও। তারপর আপুর ঠপাস ঠপাস করে মাথা ফাটিয়ে ফেলছে। হায় আল্লাহ, তারপর 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 আবার কি, এমন মারটাই না দিছে, কি বলবো, উফ ব্যথা। তুই কি জুতোয়ও লাগিয়েছিলি? বস জিও গুড়িও। তা এখন তোর বোন কোথায়? কই আর থাকবে, খেতে বসেছে। আর আব্বু তোমাকে মনে হয় এর জন্যই ডেকেছে। হ্যাঁ বল। আর আজ সকালে তুমি আপুকে কি গানটাই না শোনালে, পুরোই ফাটিয়ে দিয়েছো। সকালে তোর আপুকে গান শোনালাম কখন? আরে আজ সকালে আপু তো তোমাকে এখানে আসার জন্য ফোন করেছিল, কিন্তু তুমি। ভাই শোন, এখন বল পরিস্থিতি কেমন? ভালো হলে ক্ষুধা পেয়েছে, খাবো, না হলে আমি আসি কেমন? আবিদ তো নাছর বান্দা, টেনে নিয়ে গেল ডাইনিং এ। চোখ গেল নীলার দিকে। বেচারির কপালে ব্যান্ডেজ, চুলগুলো অনেকখানি কাটা। ঠোঁটের অবস্থা কি আর বলবো, থাক এটা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা এইসব কি শুনছি? কি শুনছেন আঙ্কেল, একটু আমাদেরও বলেন, আমরাও শুনি। ফাজিল ছেলে মস্করা করো বলে তুমি নীলাকে কাজের মেয়ে বলছো কেন? আমি কি বলেছি? আবিদ নিজেই বলছে, এটাও বললো এই মেয়েটা নাকি ইংরেজিতে আলু ঘাটি, তাই আমাকে বিরিয়ানি বানানোর দায়িত্ব নিতে হবে। বিশ্বাস না হলে আবিদের থেকে শুনুন। আর ওসব কি সত্যি আবির? আঙ্কেল, শুধু শুধু বাচ্চাদের সাথে এমন করছেন কেন? ছোট মানুষ। জানো ও আমার মামনি এত সুন্দর চুলগুলো সুপারগুলো লাগিয়েছে, এমনকি ঠোঁটেও। আঙ্কেল পায়েও লাগিয়েছিল, দেখছেন কাজের মেয়ের মাথা ফেটে গিয়েছে।
নীলা ধপাস করে নাকে ঘুষি মেরে দিল, তারপর আমি সেন্সলেস। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে নাকে ব্যান্ডেজ। হায় হায়, কে করলো আমার এমন সর্বনাশ? ওই থেকে যেন আবিদের হাসির শব্দ পেলাম। আমার পাশে দেখি আবিদ শুয়ে, ওর নাকেও ব্যান্ডেজ। ভাই, তোকেও মেরেছে ওই কাজের মেয়ে? আর বইলো না ভাইয়া, তোমাকে বাঁচাতে গিয়ে আমার এই দৃশ্য। ভাই, ক্ষুধা পেয়েছে, খেতে দে। এমন সময় নীলা খাবার নিয়ে এলো। এই কাজের মেয়ে খারাপ স্যার, একে তুলে খাইয়ে দে। তোর হাতগুলো ভাঙবো কিন্তু আমি, আবিদ। আবিদ এমন সময় নীলা খাবার নিয়ে এলো। আবিদ, আমার হাতটা মনে হয় ভেঙে গেছে। ও মা গো, টুরু ব্যথা। স্যার অ্যাম্বুলেন্স। এই কাজের মেয়ে, অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমার স্যারটা ময়রা যাবে। ও স্যার, স্যার ময়রেন না স্যার, আর হেয়ার কাটিং করা এখনো বাকি। কি বললি? আমি মারতেছি আর তুই হিয়াকে নিয়ে পড়ে আছিস? সেই দুপুরে ডেকে এনে এখনো না খিলিয়ে রাখছিস। কে বললো না খেয়ে রেখেছি? একটা ঘুষি খাওয়ালাম না, এত খেয়েছেন যে বদহজম হয়ে গেছে। আবিদ, আমি আসি, এখানে থাকবো না, আর তোকে পড়াতেও আসবো না, চলি। স্যার এই অবস্থা যাবেন? কি করে যাইবেন? না আসলে বড় আপু একটু অমনি। আরে না, সমস্যা নেই। আর শোনো, আমি বোধহয় আর আসবো না, চলি। মন খারাপ করে অভিনয় করে বাইরে এসে উড়াচুড়া নেচে ম্যাচে আসতেই খিদা বেড়ে গেল। দ্রুত কিচেনে গেলাম, দেখলাম আমার জন্য কিছু খাবার রয়েছে, যা আমার জন্য যথেষ্ট। খেয়ে ঘুমাতে গিয়ে আর এক ভেজাল মনে পড়লো। ঠিক তখনই ফোন এলো। ভয়ে ভয়ে রিসিভ করলাম। হ্যালো। তোমাকে কি বলেছিলাম মনে আছে? এখন কয়টা বাজে দেখো। মনে আছে। আর এখন রাত 10টা বাজে। আমি যথা সময়ে পৌঁছে যাব। সাবধানে আসবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে ঘুমিয়ে গেলাম। ঠিক রাত 11টায় ঘুম থেকে উঠি, রেডি হয়ে নিচে এলাম। তারপর চুপি চুপি ম্যাচ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আধ ঘন্টা হেঁটে পৌঁছে গেলাম গ্যারেজে, যেখান থেকে টয়োটা ফিল্ডার। হয়তো ভাবছেন এই একটা গাড়ির নামই সব গল্প দেই কেন, তবে আমি বলবো এই গাড়িটা আমার ফেভারিট। আশা আছে ইনশাল্লাহ আমি গাড়ির মালিক হব। গাড়িতে উঠে দ্রুত স্টার্ট দিতে নিলাম, কিন্তু হচ্ছে না। প্রায় 1 মাস পর স্টার্ট দিলে যা হয় আর কি। তবুও অনেক চেষ্টায় সফল হলাম। রাত তখন 1:45। তীর বেগে ছুটে চলেছে সামনের দিকে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থানে। গাড়িটা পার্কিং করে বের হলাম সামনে দুতলা একটা বাড়ির সামনে। কলিং বেল বাজালাম, একটু পর খুলে গেল দরজা। সামনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, রাগী চোখে। কি হয়েছে আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? তুই জানিস না কেন তাকিয়েছি? এতক্ষণে তোর আসার সময় হলো? ওসব রাখো, ভিতরে চলো, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এই, তোর নাকে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না, বাথরুমে পড়ে গিয়েছিলাম। তুমি খেতে দিবে নাকি চলে যাব? ঘুম পেয়েছে আমার। বদমাস, চুপচাপ খেতে শুরু কর। কবজি ডুবিয়ে খেয়ে রুমে এলাম। কতদিন পর নিজ রুমে এলাম, ভালোই লাগছে। এদিকে আপু স্যার তো চলে গেল, এখন কি হবে? সব তোমার জন্য হয়েছে। আমার হেয়ার কাটিং কি হবে? তোর হিয়া মানে? সত্যি করে বল, হিয়াকে? কই কেউ না তো। আর এমনি কি বললাম, তুমি থাকো, আমি ঘুমাবো। নীলার এইটা কি আমি ঠিক করলাম? সেই দিনও চর মেরেছি, কিছু বলিনি। আজকেও ঘুষি মেরেছে, তবুও চুপ করেছিল। আজ হঠাৎ কি এমন হলো যে মন খারাপ করে চলে গেল? তবে কি সত্যি বেশি করে ফেলেছি? পরের দিন সোমবার। তোর আব্বুর তো আগামীকাল মৃত্যুবার্ষিকী, মনে আছে? বাজার করে আন, মসজিদে মিলাদ করাতে হবে। হ্যাঁ আম্মু, মনে আছে। তুমি লিস্ট করে আনো, আমি যাব একটু পর। তোর বাবার স্বপ্নটা কিন্তু তুই এখনো পূরণ করতে পারলি না। আম্মু, আমি চেষ্টা করছি তো, এত তাড়াহুড়ো করলে কি হয়? ধীরে ধীরে এগোতে হবে। এখন লিস্টটা দাও, বেলা তো হয়ে গেল। আম্মু কিছু না বলে চলে গেল। একটু পর হাতে ইয়া বড় একটা লিস্ট এনে দিল। সেটা নিয়ে চললাম বাজারে। বাজার করতে করতে প্রায় দুপুর হয়ে এলো, তবুও শেষ হয় না। বিকেল 5টায় শেষ হলো। পিছনে তাকিয়ে দেখি পুরো 2টো ভ্যান ভর্তি ব্যাগ। বাসায় এলাম। আম্মু, এই যে লিস্ট আর সামনে 2টো ভ্যানে রাখা মালামাল তুমি বুঝে নাও, আমি ঘুমাবো। ফ্রেশ না হয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। আজ 5 দিন হলো আবিদকে পড়াতে চাই না। আবিদ তো ধরেই নিয়েছে, আর যাব না। আর নীলা, চলুন নীলা কি ভাবছে জেনে আসি। হতচারী, তোর জন্য ছেলেটা আর আসছে না। তোকে তো আমার দেখতেও ইচ্ছে করছে না, বদনি।
আমি কি জানতাম যে তিনি মাইন্ড করবে আর পড়াতে আসবে না? তুই কি মানুষের মন বুঝিস যে জানলে আর করবি না? তোকে 2 দিন সময় দিলাম, যেভাবে পারিস তৌফিককে আনবি, নয়তো তোকে কি করব নিজেও জানি না। কি হলো, এভাবে আছিস কেন? যা বের হ, আমাকে রান্না করতে দে। নীলা আবিদের রুমে গিয়ে অবাক। তারপর নীলা শয়তানি হেসে আবিদের হাত থেকে ছবিটা কেড়ে নেয়। আবিদ চমকে পিছনে ফিরে ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আবিদ, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। আমাদের পাশের বাসার হিয়ানা এটা? আপু ছবিটা দিয়ে দে প্লিজ, কাউকে বলিস না। বলবো না। তার আগে বল, ছবিটা তুই পেলি কোথায়? এটা আমাকে তৌফিক স্যার এনে দিয়েছে। কি, স্যার হয়ে ছাত্রকে এসব? ছি ছি ছি। তা তো স্যার আসে না কেন এখন? হয়তো স্যার মইরা গেছে কাজের মেয়ের ঘুষি খেয়ে। দেখছি তোর পাখা গজিয়েছে। দাঁড়া, আম্মুকে এই ছবিটা দেখাই। আম্মু, আম্মু। আপা আপা আর বলবো না, আমার লক্ষ্মী আপা চুপ করো। ঠিক আছে, এবার শোন, তোর স্যারের নাম্বারটা দে। স্যারের নাম্বার কি করবে? দাঁড়াও, আমি আম্মুকে বলছি। তুমি স্যারকে লাইন মারার চেষ্টা করছো। বেশি বুঝিস কেন? তোর স্যার কেন আসে না সেটা জানবো। কেন, এর আগে তো ফোন করেছিলে, তখন স্যার কি সুন্দর গান গাইছিল, মনে নেই? আবার ওই নাম্বারে ডায়াল করো, পেয়ে যাবে। এখনই ছবিটা দাও। ও হ্যাঁ, তাই তো। তাহলে তো তোর কোনো প্রয়োজন নেই, এখন তোকে বাস দিব। চল আমার কাছে। রাতে শুয়ে আছি, এমন সময় ফোন কেঁদে উঠলো। দেখলাম সেই অচেনা নাম্বার। হ্যালো অদেখা সুন্দরী, আবার কেন মনে করলে আমায়? ওই, তুই জানিস আমি কে? পরিচয় না দিলে জানবো কিভাবে? আবিদের বড় বোন নীলা আমি। ও কাজের মেয়েটা? ছি ছি, শেষে কিনা কাজের মেয়ে আমাকে ফোন দিল। যত সব, ফোন রাখেন। ওই ওই, কাজের মেয়েকে তোকে সত্যি আমি চিবিয়ে খাবো। এই তো দেখি রাক্ষসী রে বাবা, তা আমাকে পেলে তো খাবেন। কেন, আবিদকে পড়াতে আসবেন না? জি না। প্লিজ পড়াতে আসুন। আবিদ বেচারা মন খারাপ করে আছে। এত করে যখন রিকোয়েস্ট করছেন তখন না হয় যাব। আমি আবার কাজের মেয়ের কথা ফেলতে পারি না। কি বললি? ঠিক আছে, যাব না। আরে না না, আপনি আসবেন প্লিজ। ওকে কাজের মেয়ে, ফোনটা কেটে দিলাম। পরের দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজ থেকে পড়াতে আসলে সবার আগে আমার জন্য কিটক্যাট চকলেট আনতে হবে, ফুচকা আনতে হবে অতিরিক্ত ঝাল দিয়ে। আর হ্যাঁ, এইগুলো যেন আবিদ না জানে, তবে ওকে আবার ভাগ দিতে হবে। আচ্ছা জানবে না, কিন্তু কথা হলো আমি টাকা পাবো কই? টাকা পাবেন কই মানে? এভাবে চেয়ে আছেন কেন? আমার লজ্জা করে তো। আমি কি বলেছি টাকা নেই মানে? টাকা নেই মানে নেই, তাছাড়া টিউশনি করে যা পাই সেটা আমারই হয় না। আর তো আপনার জন্য ফুচকা আনবো, এটা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, এই নিন, এখন আনবেন কেমন? না আনলে কিন্তু সোজা বলে দিব আব্বুকে। তার প্রয়োজন নেই। কে এসেছিল? আবিদ। আবিদ কেমন যেন লজ্জা পেয়ে চুপ করে আছে। হঠাৎ চোখ গেল ওর গালে, এতেই বুঝে গেলাম। বাবা আবিদ, আজকাল গালেও লিপস্টিক দিচ্ছ? হ্যাঁ তাই তো। এই, তোর গালে লিপস্টিক কেন? আর দেখে মনে হচ্ছে আমারই, যেটা গতকাল চুরি হয়ে গেছিল। ভাইয়া, ওই বজ্জাত মেয়েটা আমার ইজ্জত লুটে নিয়েছে। নীলা উঠে গিয়ে ধপাস ধপ উত্তম মাধ্যম দিতে শুরু করে দিয়েছে। আর আবিদ নাকের পানি চোখের পানি এক করে ফেলছে। এদিকে আমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে ব্যস্ত। এই কাজের মেয়ে থেকে আমাকে বাঁচাও ভাইয়া। এই, আপনি খবরদার একে আটকাতে আসবেন না। গত 1 বছর পর এই চোরটাকে ধরতে পেরেছি। এই, তুই বল, আমার লিপস্টিক, মেকআপ, কানের দুল কাকে দিয়েছিস বল? আর চুরি করবি? কি হলো বল, আর চুরি করবি? ওই যে পাশের বাড়ি রিয়াকে দিয়েছিলি। এই এখানে কি হচ্ছে? বলবো নাকি আব্বুকে? না। তাহলে চুপ করে থাকুন। এই চোর আমার কত দামি দামি মেকআপ ওই চুন্নিকে দিয়েছে। মেসে আসতেই ফোন বেজে উঠলো। হ্যালো। মেসেজ চেক করো। ফোন কেটে গেল, দ্রুত মেসেজ ওপেন করলাম। মেসেজে লেখা পড়ে মাথা গরম হয়ে গেল, কেননা আজ রাত 12টায় মেয়ে পাচার করা হবে, সাথে বিভিন্ন অবৈধ অস্ত্র। সেখানে যেতে বলা হয়েছে আমায়, সাথে লোকেশন পাঠিয়েছে। এরই মধ্যে আবারও ফোন এলো। তৌফিক, মেসেজ পড়েছো? জি স্যার, পড়েছি। গুড, মিশনের জন্য তৈরি হও। তোমার সহকারী হিসেবে আরো 4 জন রয়েছে।
যাদের তুমি ঘটনাস্থলের আশেপাশেই পাবে। কিন্তু ওদের চিনব কি করে? এক একজন এক এক পোশাক পরে থাকবে নিরাপত্তার জন্য। একজন লাল, একজন হলুদ, আর একজন নীল টি শার্ট পরে থাকবে। ব্যাস স্যার, বাকিটা আমি বুঝে নেব। কিন্তু স্যার, খবর আপনি পেলেন কিভাবে? মানে কোনো ভুয়া নিউজ বা আমাদের ফাঁসানো তো হতে পারে। না তৌফিক, খবর পাক্কা। তবে ভাবার বিষয়, কোনো এক অপরিচিত ব্যক্তি এ খবর দিয়েছিল এবং আমরা তা তদন্ত করে জানতে পেরেছি খবর পাক্কা। স্যার, আপনাকে যে ব্যক্তি বলেছে তার লোকেশন কই? হসপিটাল রোড 221 নং বাড়ি দেখাচ্ছে। স্যার, আপনি এই মিশনে অন্য কাউকে নিন, আমি এই অজ্ঞাত ব্যক্তির কেসটা নিচ্ছি। একে ধরতে পারলে অনেক কিছু জানা যাবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, আপনি ব্যবস্থা করুন প্লিজ। ওকে, তুমি মিশনে না যাইতে চাইলে তোমাকে জোর করব না, তবে পরিচয়টা যেন পেয়ে যায়। ওকে ওকে স্যার। ফোনটা রেখে উঠে দাঁড়ালাম, নিজের সিভিল ইউনিফর্ম পরে বের হলাম। সাথে আছে M4 রিভলভার। চারিদিকে নিরাপত্তা, কয়েকটা জায়গায় চায়ের দোকান খোলা, ক্রেতা নেই তবুও খুলে রেখেছে। চা দেখে খাওয়ার ইচ্ছা জেগে উঠলো, তাই বসলাম সেখানে। চাচা, এক কাপ চা দাও তো। দোকান তো বন্ধ করবো বাবা, কোনো ক্রেতা নেই। সমস্যা নেই চাচা, খুলে রাখো, আমি তোমায় টাকা দিব না। আর বাবা টাকা লাগবে না, তুমি বসো, আমি 2 কাপ চা বানাই। আজ একটু আড্ডা দেব তোমার সাথে, যদি তোমার কোনো তাড়া না থাকে। হ্যাঁ চাচা, বেকার মানুষ, কাজ নেই, তাই বের হলাম চা খেতে। চাচা 2 কাপ চা নিয়ে এসে বসলো আমার পাশে। তারপর, তা বাবা, আগে তো কখনো তোমার এই এলাকায় দেখিনি। চাচা আমি নতুন এসেছি, ওই যে সামনের মোড়ে ভার্সিটিতে পড়ি। ও, তা বাবা মা কে কে আছে? আল্লাহর রহমতে চাচা বাবা মা দুজনেই আছে। তা চাচা, শুনলাম এই এলাকায় নাকি কিছু অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। চাচা আশেপাশে কেমন করে যেন তাকালো। তারপর, বাবা আসতে বলো, একটা কথা শোনোনি যে দেয়ালেরও কান আছে? হ্যাঁ চাচা, কিন্তু কেন বলুন তো? আসলে সত্যি এই এলাকায় 20 বছর ধরে চা বিক্রি করি, কিন্তু কিন্তু 3-4 দিন ধরে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে চাচা কিরকম? চায়ে এক চুমুক দিয়ে হাতের ইশারা করে দেখিয়ে, এই যে দেখছো টিনের চারপাশে বাউন্ডারি দেওয়া, ওখান থেকে রাতে মেয়েদের চিৎকারের শব্দ ভেসে আসে। কয়েকদিন ধরে কান পেতেছিলাম, আর যা যা বুঝেছি ওখানে মেয়েদের জোর করে আটকিয়ে রাখা হয়েছে। ওই চাচা, আমি তো দেখতে পাচ্ছি না। পাবে কই থেকে? তুমি আসার আগে ওখান দিয়ে বড় একটি ট্রাক ওর ভেতর থেকে বের হয়ে এসেছিল। এমনকি আমি শুনেছিলাম যে এরা নারী পাচারকারী, আজ রাতে বহু মেয়েকে পাচার করবে। কি বলো চাচা, এটা তো সাংঘাতিক। তা তুমি পুলিশকে বলনি? হ্যাঁ বলেছি, কিন্তু হয়তো পুলিশ কিছুই করতে পারবে না। যা বুঝলাম, চাচাই ফোন করে জানিয়েছিল পুলিশ প্রধানকে। তবুও আরো বাজিয়ে দেখতে হবে, কারণ আগে যদি বলি আমি পুলিশ, তবে সত্যি কথা বলবে না, ভয় পাবে। চাচা, তুমি যে পুলিশকে ফোন করেছো সেটা যদি পুলিশ জানে, তবে তুমি তো ফেঁসে যাবে। আরে না বাবা, আমি গরিব মানুষ, ওসব পুলিশ কেন আমাকে ধরবে? চাচা, তুমি কি কাউকে চিনতে পেরেছিলে ওদের মধ্যে কাউকে? চাই চুমুক দিয়ে চোখ বন্ধ করে কি যেন ভেবে বলল। হ্যাঁ হ্যাঁ চিনি, ওই যে এমপি হারুন আছে না, ওর ছেলে সোহাগ। চাচা, সোহাগ কোথায় থাকে? কোথায় আর থাকবে, ওই যে চৌরাস্তার মোড়ে যে ক্লাব আছে না, সেখানে পড়ে থাকে সারাদিন। চাচা, তুমি এগুলো কাউকে বলনি তো এর আগে? আরে না, কাকে বলবো, আমি তো রাতে এখানে চা বিক্রি করি আর সারাদিন ঘুমাই। কি বলো চাচা, দিনে তো তুমি বেশি কাস্টমার পাবে, তাহলে দিন রেখে এই নিশিরাতে চা বিক্রি কেন করো? কি করব বাবা, এই শহরের বেঈমানগুলো দিনের আলোতে দেখছে আমার ছেলের রাস্তায় রক্তাক্ত অবস্থায় মারা যেতে, তাই তো দিনকে আমি ঘৃণা করি, ঘৃণা। চাচা, তোমার ছেলে কি রোড অ্যাক্সিডেন্ট করছে? না, খুন করেছে ওরা, খুন। চাচা, কেঁদে লাভ নেই। তা কারা খুন করেছে? হারুনের ছেলে সোহাগের দলবল। ওরা কেন তোমার ছেলেকে খুন করলো? আমার ছেলেটা অন্যায় দেখতে পারতো না, সব সময় প্রতিবাদ করত। তেমনি সোহাগ মেয়েদের ইপটিজিং করলে থানায় মামলা করা হয়েছিল, যার জন্য ছেলেটাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। চাচা, সোহাগ দেখতে কেমন? ফর্সা করে চুলগুলো লাল, গলায় মোটা চেন পরে থাকে সব সময়। চাচা কেঁদো না। আচ্ছা চাচা, রাত হয়ে এলো, আজ তবে আসি, তুমিও বাসায় চলে যাও। চাচার থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম, সাথে আমার টিমকে ফোন করে জানিয়ে দিলাম। হঠাৎ চোখ গেল একটা ছেলের উপর, ক্লাব থেকে বের হচ্ছে, ড্রিঙ্ক করেছে, আর লক্ষ্য করলাম চাচার বর্ণনা অনুযায়ী এই হতে পারে সোহাগ। কিছুক্ষণ লক্ষ্য করে দেখলাম আশেপাশে কেউ নেই। রেড অ্যালার্ট দিলাম আমার টিমকে। উপাস থেকে গ্রিন সিগন্যাল আসতেই সোহাগকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে কাঁধে তুলে নিয়ে গলির মুখটা পার হতেই আমার টিমের গাড়ি পেলাম ওখানে। ওকে তুলতেই জোরে টান দিল গাড়ি।
কি করব মানে? তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিব, তারপর পেট থেকে সব কথা বের করে আনবো। স্যার, হেড স্যারকে কি জানাবো এ বিষয়ে? না, এখন নয়, আগে আমরা শিওর হব, তারপর সবকিছু উপরে জানাবো, এর আগে নয়। স্যার, এতে যদি কোনো সমস্যা হয় বা আপনার বদলি করা হয় তখন? ওসব ভাবতে হবে না, তোমায় যা বলেছি তাই করো। দ্রুত সিক্রেট রুমে চলো। ইয়েস স্যার। গাড়ি তীর বেগে চলছে। 8 ঘন্টা পর পৌঁছালাম আমাদের সিক্রেট রুমে। জিসান, জাগাও ওকে। ওকে স্যার। এই, কে তুই? আমাকে বেঁধে রেখেছিস কেন কুত্তা? ছেড়ে দে বলছি, নয়তো। বল বল, নয়তো কি করবি? তুই কি জানিস আমি কে? আমি তোকে কি করতে পারি? আমি হলাম পুলিশ। তোর মতো এই মামুলি পুলিশ আমার কিচ্ছুই করতে পারবে না। কেন জানিস? তোর স্যার মানে পুলিশ আমাদের পকেটে রেখেছি। তোদের কমিশনার অফ পুলিশ অফ নামটা কি যেন? হ্যাঁ, মনে পড়েছে, মেজবা। ঠিক তো? ওর নাম্বার দেখবি, ফোনে 10 মিনিটের ভিডিও দেখবি, তবে আমার ফোনটা চালু করে দেখ। ধন্যবাদ তোকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তোকে ছেড়ে দিব ভাই, তোদের সাথে পাঙ্গা নেওয়ার দম নেই আমার। ছি স্যার, আপনি এদের কাছে হেরে গেলেন। কত ভালো ভাবতাম আমরা আপনাকে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভুলে যেও না তুমি আমার সহকারী, তোমার সিনিয়র আমি। সরি স্যার। সরি তোমার কাছেই রাখো। দ্রুত এর ফোনটা চেক করো এবং মেজবা স্যারের ভিডিও আর ছবিগুলো। ওকে স্যার। তা শুনেছি তুমি নাকি ওই চায়ের দোকানের ছেলেকে হত্যা করেছো। বাহ, দেখছি সবই জানিস। করেছি। শালা বেশি ভালো সাজতে এসেছিল, ভরে দিয়েছি মাথার খুলিতে বুলেট। শুনলাম আজ কতগুলো নারী পাচার করলি, সাথে অবৈধ অস্ত্র, আর চা দোকানের ছেলেকে মেরে কিভাবে মামলা থেকে মুক্তি পেলে? আর এটা কোনো ব্যাপার হলো? টাকা খাইয়েছি আর মুক্তি পেয়েছি। কিন্তু সে তো বেইমানি করলো তোদের সাথে, আমাদের তো সব বলেছে এই ব্যাপারে। কি? এই শালা আমাদের সাথে বেইমানি করেছে? ওকে তো আমি। তোকে কিছু করতে হবে না ভাই, আমি ওকে দেখে নিব। তো আমাকে ছেড়ে দে, রাত অনেক হলো, মাল খেতে হবে, তেষ্টা পেয়েছে। আরে এমনি এমনি ছাড়ি কিভাবে, আমাকে তো খুশি কর। ও, এই বিষয়ে সমস্যা নেই। এই নে, এই ব্যাগে 15টা নীল হীরা আছে, দাম প্রায় 100 কোটি টাকা। বাহ, তোকে ধন্যবাদ। তোরা আর কি প্রয়োজন বল, আলবিদা। আর তুই ওই চাচার ছেলেকে কিভাবে মেরেছিলি? বুলেটে বুলেট ভরে দিয়েছিলি। এই নে, আমিও ভরে দিলাম। পুরো ম্যাগাজিনের বুলেট ওর মাথায় বুকে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ গলা কাটা মুরগির মতো লাফিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। জিসান, মাথা সব জায়গায় গরম করলে চলে না, একটু মাথা কাটিয়ে বুঝে নেবে। সরি স্যার, এই হীরাগুলো নিলেন যে? এই হীরাগুলোই মেয়ে আর অস্ত্রের দাম, যা অবৈধ। এগুলো আমরা প্রথমে একটা রেস্টুরেন্ট খুলে দিব ওই চাচার জন্য। এত কিছু হলো, আর বাকিটা যেসব মেয়েদের পাচার করতে নিয়েছিল ওনাদের জন্য একটা গার্মেন্টস খুলে দিব। মনে রেখো, এই মেয়েগুলোই কাজের লোভেই এইসব জালেমদের প্রতারণার শিকার হয়। স্যার, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। এসব আবেগ রাখো জিসান, লাশটাকে ওই চায়ের দোকানের সামনে ঝুলিয়ে দিয়ে এসো। জি স্যার। আর শোনো, এগুলো কাউকে বলবে না, সিক্রেট মিশন, এটা বলা তো যায় না কে এদের সাথে আছে। জিসান চলে গেল আর আমি গেলাম আমার আলাদা ফ্ল্যাটে গিয়েই আগে ওয়াশরুমে গেলাম। একবারে শাওয়ার শেষ করে বের হলাম। নাইট ড্রেস পরে বিছানায় শুয়ে পড়েছি। অমনি ফোনটা কেঁদে উঠলো। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানের পাশে ধরলাম, কিন্তু এ কি, মেয়েদের কণ্ঠ কেন? এই, তোর কানে কি আমার কথা যাচ্ছে না নাকি আব্বুকে? ও কাজের মেয়ে, তুমি বলো এত রাতে ফোন দিয়েছো কেন? এই, তুই কাকে কাজের মেয়ে বললি? ধুর, ও সরি, আসলে কাজের মেয়ে বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো তাই এমন হয়। না, অনেক সহ্য করেছি, আর নয়, এর একটা বিহিত করতেই হবে আগামীকাল। কি করবে শুনি? তবে আমি কাল তোমাদের ওখানে যাব না। শালি, তুই আমাকে কি সহ্য করলি? সহ্য তো আমি তোকে করছি। কাল না আসলে আমি নিজেই তোর মেসে আসবো। হ্যালো, যা বাবা, ফোনটা কেটে দিল। যাই হোক, অত শত না ভেবে আমি বরং ঘুমাই। আপনারাও ঘুমান। ও সরি, আপনারা ঘুমালে পড়বেন কিভাবে কমেন্টে জানাবেন। পরদিন উঠে বের হলাম চা খেতে, কিন্তু এ কে, এখানে তো পুরো এলাকা জুড়ে পুলিশ দিয়ে ভর্তি। একটু দূরে দেখলাম চাচার মুখে হাসি। এগিয়ে গেলাম তার দিকে, কাঁধে হাত রাখতেই শিউরে ওঠেন তিনি। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে আরো জোরে জোরে হাসেন। কি হয়েছে চাচা, আজ হাসছো যে? তো কি করবো বাবা, আজ যে আমার ঈদের দিন। হ্যাঁ, ঈদের দিন। কি বলছো চাচা, এসব পাগল হলে নাকি? না, আমি ঠিক আছি। এই যে সামনে তাকিয়ে দেখো, একটা লাশ ঝোলানো। এই হলো সোহাগ, আমার ছেলের হত্যাকারী। নিয়তির কি পরিহাস, বেঁচে থাকতেই আমার ছেলের হত্যার বিচার পেয়েই গেলাম। কে যে এই কাজটা করেছে তাকে আমি যেন দেখতে পাই।
চাচা পারবে, এখন চুপ করে থাকো, নয়তো পুলিশ সন্দেহ করবে। এমন সময় দুজন পুলিশ আমাদের দিকে এগিয়ে এলো। তারপর, কিরে তোরা তো ফিসফিস করছিস আবার হাসছিস, এর মানে কি বলতো? এই চায়ের দোকানটা কার বলো তো? জি স্যার, আমার। কি তাহলে নিশ্চিত তুই এই খুন করা দেখেছিস, না হলে করেছিস? আর এই ছেলেটাকে? আসলে আমরা গতকাল এখান থেকে রাতে চা খেয়ে একসাথে দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম। প্রথম পুলিশ ও দ্বিতীয় পুলিশের কানে কানে। যা মক্কেল পেয়ে গেলাম, চল চেয়ে নি। আরে সাধারণ পাবলিক ঝামেলা করতে পারে, এর চেয়ে এমপিকে বলনি কেসের জন্য টাকা লাগবে, আর আর এরাই খুন করেছে। জানিসই তো আগামীকাল কতগুলো মেয়ে পাচার করেছে বন্দর দিয়ে, সেগুলো হয়তো এতক্ষণ পৌঁছে গিয়েছে। কাল রাতে কি খাটুনিটা না করতে হলো কমিশনারকে বোঝাতে, আর আমাদের মাত্র 25% করে, আর 50% কমিশনার একাই নেবে। আমি মনে মনে হাসলাম। যাক, তাহলে এরাই সেই মক্কেল। জানতো তোমাদের এই কথোপকথন যে আমার এই বোতাম ক্যামেরা রেকর্ড করে নিয়েছে। আরে বেটা, কিছু হবে না। খবর কি পেয়েছিস? এমপির ছেলে কমিশনারের ভিডিও ভাইরাল করেছে, হয়তো তার জন্যই কমিশনার নিজেই এই খুন করেছে। যাক, তাহলে আর ওকে ভাগ দিতে হবে না। কি হলো, আপনাদের ফিসফিস শেষ হলে বলুন, আমরা আবার টিউশনে আছে। এত তাড়া কিসের? যা এখান থেকে, যত সব। চাচা আমি আসি, রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলেই চলে এলাম। দুপুরে টিউশনিতে গেলাম আবিদের বাসায়, কিন্তু এ কি, পুরো বাড়িতে এত লোক কেন? মনের মধ্যে দুঃখ শুরু করে দিল। নীলা কিছু করেনি তো? সবাই কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে। একটু পরে আবিদ এলো। এই আবিদ। ভাইয়া এসে গেছো, দ্রুত আমার সাথে টর্চো। কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। তারপর, বেয়াদব লুচ্চা জানোয়ার, তুই এমন কেন রে? আজ তোর আসল রূপ দেখলাম। তুই এমন কাজ করবি ভাবতেও পারিনি আমি। সি, কি করেছি আমি? আন্টিও কেমন জনে করে তাকালো। আবিদ, তুমি কিছুই শেখোনি তোমার স্যার থেকে। যেখানে বড়রা কথা বলে সেখানে ছোটদের থাকতে নেই। তারপর আবিদ চলে গেল রুম থেকে। তারপর, এই ছেলে, তুমি কি শিক্ষক? তবে এমন কাজ করলে কেন? কি করেছি আমি সেটা তো বলুন। এগুলো কি মুখে বলা যায়? তুমি নীলার গোসলের ভিডিও করে ওকে ব্ল্যাকমেল করছিলে কেন বলো? নীলার দিকে চোখ গেল, ওর চোখে পানি, ঠোঁটে হাসি। বুঝলাম ওই করেছে। তা আঙ্কেল কে বললো আমি ভিডিওটা করেছি আর ওকে ব্ল্যাকমেল করছি? অনেক হয়েছে, আর নয়। আজ এক্ষুনি তুমি নীলাকে বিয়ে করবে। সরি আঙ্কেল, আমি পারবো না। বাবা দেখো, তুমি যা করেছো আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন নীলাকে কে বিয়ে করবে বলো? আর আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এখন বাবা আমার সম্মানটা বাঁচাও। কিন্তু বাবা আমি এত কথা শুনতে চাই না। বিয়ে করবে তো করবে, এটাই ফাইনাল। জি আচ্ছা, আমি রাজি। তবে আমার সাথে নীলাকে নিয়ে যাব আমার ফ্ল্যাটে। তোমার স্ত্রী তুমি নেবে না কে নেবে? তো এখানে মাঝে মাঝে এসে ঘুরে যেও। ঠিক আছে, আপনারা হয়তো ভাবছেন আমি কেন রাজি হলাম। তবে বলি, এখানে আসার কারণ আর ছদ্মবেশ নেওয়ার কারণটা ছিল প্রথমত আম্মুর কথা রাখা, নীলাকে বউ করে নেওয়া। তাই আর ও তো তাল বাহানা না করেই বিয়েতে রাজি হলাম। আঙ্কেল আন্টি খুশি মনে বাইরে গেলেন, আর আবিদ রুমে এসেই আমার কোলে বসে পড়ল। দোলা ভাই, তুমি এই বজ্জাত কাজের মেয়েকে নিয়ে যাও। তোমার আর আমার লাইনটা ক্লিয়ার করে দাও, আমি বিয়ে করব। শালা বাবু, কাজের মেয়ে তো কাজেরই মেয়ে, ও আবার বউ হয় নাকি? যাই হোক, তুমি পড়ালেখা শেষ করো, তখন ওর চেয়েও ভালো মেয়ের সাথে বিয়ে দিব। ওকে দোলা ভাই। আবিদ, তুই একটু বাড়িতে যা তো, তোর দুলা ভাইয়ের সাথে আমার কথা আছে। আবিদ যান্ত্রিক নিয়তে চলে গেল, আর নীলা দরজা বন্ধ করে আমার কলার চেপে ধরলো। তারপর, তুই কি বললি? আমি কাজের মেয়ে? আজ রাতে তোকে বোঝাবো আমি কে। টাস টাস করে থাপ্পড় মেরে দিলাম। তুই আমাকে কত বড় অপরাধী বানিয়েছিস, আর আবার আমার কলারটাও ধরলি? স্বামী হই আমি তোর, সম্মান দিয়ে কথা বলবি। আর আজ রাতে রেডি থাকিস। আমি ভালো রূপ দেখেছিস, কিন্তু ভেতরের শয়তান রূপটাকে নয়। সন্ধ্যা 7টা, বিয়ে পড়ানো শেষ হলো। খাওয়া দাওয়ার পরিচয় পর্ব শেষ করে এখন বিদায়ের বেলা। বাবা এই নাও চাবি, তোমাদের জন্য আমার ছোট একটা উপহার। চাবিটা নিয়ে তেড়ে চেড়ে আবার আঙ্কেলকে দিলাম। তারপর
আঙ্কেল, এটার প্রয়োজন নেই। এর চেয়েও অনেক দামি গাড়ি আমাদের আছে, আর এইসব গাড়ির চেয়েও মূল্যবান সম্পদ আপনি আমাকে দিয়েছেন, এতেই আমি খুশি। কিন্তু যাবে কিভাবে? আঙ্কেল, এখান থেকে সামনের গ্যারেজে আমার গাড়ি রয়েছে, আমি ওটা আনছি। বলেই সোজা গ্যারেজ থেকে গাড়িটা আনলাম। আঙ্কেল আন্টি সহ সবাই অবাক হয়ে তাকালো, কারণ আঙ্কেলের দেওয়া গাড়ির মতো 10টা গাড়ি বিক্রি করেও আমার একটা গাড়ি হবে না। এটা তোমার গাড়ি বাবা? জি আঙ্কেল, যাই হোক, পরে একদিন সব বলবো। নীলা, গাড়িতে ওঠো। নীলা গাড়িতে উঠে বসলো, আর আমি গাড়ির ড্রাইভ শুরু করে দিলাম। রাত 12টা, হাতে বেল্ট নিয়ে এগিয়ে চলেছি নীলার সামনে। নীলা আমার থেকে কিছু দূরে মেঝেতে পড়ে আছে। বুঝলেন না তো আমার হাতে বেল্ট কেন, আর নীলা মেঝেতে কেন? ফ্ল্যাশব্যাক, আসুন 20 মিনিট আগে। এক রাশ রাগ নিয়ে রুমে প্রবেশ করতেই নীলা আমার কলারটা চেপে ধরে ফেললো। ঘটনা এত দ্রুত হলো যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। কি হলো নীলা, এসব কি হচ্ছে? ফকিরের বাচ্চা, তোকে এখানে কে নিয়ে আসতে বলেছে আমাকে? এত ভোট ঘরে থাকবো কি করে আমি? দেখুন, আমি বড় লোক নই, গরিব। আর কথা হলো, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি নিজেই করেছো, তাও মিথ্যা অপবাদ দিয়ে। করেছি, নিজের জিদের কাছে নিজেকে কোরবানি দিয়েছি। এখন তোকে জ্বালিয়ে মারবো, আমাকে কাজের মেয়ে বলা, তাই না? এবার তো আমি কাজের ছেলে বানিয়ে রাখবো তোকে। এগুলো কি বলছো নীলা? আমি তোমার স্বামী, আর স্বামীর কলার কেউ ধরে, তাও আবার বাসর ঘরে? গালে হাত দিয়ে নীলার দিকে তাকালাম। তুমি নিজের স্বামীর গায়ে হাত তুলতে পারলে? কেন পারবো না? ফকির আবির স্বামী, তোকে তো আমি। আবার চড় মারার আগেই হাত দুটো মুষ্টে ধরে বুলেট গতিতে পর পর 5টা মেরে দিয়েছি, যে তাল সামলাতে না পেরে পড়ে গিয়েছে। এখনো মনের আশা মেটেনি। প্যান্ট থেকে বেলটা খুলে ফেললাম। ইস, আমার 1,500 টাকার বিল। এগিয়ে যেতে লাগলাম। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে শুরু করলাম। কিছুক্ষণ পর, শোন, তোর মতো মেয়ে আর যাই হোক কারো স্ত্রী হতে পারে না। এরপর থেকে শুধু হাত চলবে, জানিসই তো আমি এখন থেকে তোর স্যার জম। ওয়াশরুমে যাব, আমাকে একটু নিয়ে চলুন। কেন কেন? ওয়াশরুমে গিয়ে কি করবি? এটা তো ছোট লোকের ফ্ল্যাট, দয়া করে ওই ওয়াশরুমে যাস না। প্লিজ আমাকে মাফ করে দিন, আপনি যা বলবেন তাই করব, শুধু আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন, প্রচুর জ্বালা করছে পিঠে। নীলার কথাটা শুনে বুকটা কেমন কেঁপে উঠলো। এই কি করলাম আমি রাগের মাথায়? আমি এসব দ্রুত নীলাকে কোলে নিয়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ করে নিয়ে এসে বিছানায় শোয়ালাম, কিন্তু পিঠে মনে হয় দাগ হয়ে গিয়েছে, মলম দিতে হবে। বাধ্য হয়ে নীলার কাপড়গুলো খুলে দিলাম, তারপর মলমগুলো লাগিয়ে দিলাম। সোফায় এসে শুয়ে পড়লাম, কিন্তু মাঝরাতে অনুভব করলাম বুকের উপর ভারী কিছু। চোখ খুলে দেখি নীলা আমার বুকের উপর শুয়ে আছে। কি হলো নীলা, তুমি এখানে কেন? যাও বিছানায় ঘুমিয়ে পড়ো। না, আমি এখানেই ঘুমাবো। ছোট লোকদের বুকে ঘুমাতে নেই, যাও বিছানায় যাও। প্লিজ মাফ করে দাও, আমি তো তখন মজা করতে গিয়ে ওভার রিয়েক্ট করে চড় মেরেছিলাম। আমি কি জানতাম তুমি এতটা রেগে যাবে? সরি। সরি দিয়ে কিছুই হবে না, চলো বিছানায় চলো, ঘুমাবো। কি আর করার, নতুন বউয়ের আবদার। গেলাম বিছানায়। নীলার এই সৌন্দর্য বারবার ওর প্রতি আকৃষ্ট করছে, তবুও নিজেকে সামলিয়ে নিলাম। এই অবস্থায় ওর উপর পুরুষত্ব ফেলতে গেলেও নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগবে। নীলা ঘুমিয়ে গিয়েছে। আমি বেলকুনিতে এসে দাঁড়িয়ে পড়লাম, হাতে গিটার। গান গাওয়ার ইচ্ছে নেই, তবুও বেশি ওরে বাজিয়ে চলেছি। পরের দিন, নীলা, এই নীলা। গায়ে হাত দিয়ে দেখি জ্বর। দ্রুত ওয়াশরুম থেকে পানি ঢালতে শুরু করলাম, সাথে ডাক্তারকে ফোন দিলাম। 4 দিন পর বাসায় শুয়ে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। বিরক্তি নিয়ে দরজা খুলে দরজা খুলে অবাক, কারণ সামনে আবিদ দাঁড়িয়ে। আরে আবিদ, তুমি এখানে? চিনলে কিভাবে? বলার আগেই যা বললো তা শুনে আমি অবাক। আরে ভাইয়া, তুমি এখানে কি করে? তাহলে তাহলে কি তোমাকে ওরা চিঠি দিয়ে বলেছিল আমায়? কে বা কারা আমাকে চিঠি দিতে বলেছে আবিদ? আমি তোমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে কোথায় থেকে দুটো মুখোশ পরা ব্যক্তি আসে, আমাকে চিঠি দিল এবং সাথে ঠিকানাও, এবং আরও বলল আমি যেন এখানে পৌঁছে দেই, আর এর জন্য আমাকে 501 টাকার নোট দিয়েছে। দেখি সেই নোটটা, আর কি আছে এই চিঠিতে, দেখি দাও। আবিদ চিঠি প্লাস পকেট থেকে 500 টাকার নোট দিল। আমি ওগুলো নিয়ে নিজের মানিব্যাগ থেকে 500 টাকার অন্য একটি নোট আবিদকে দিলাম।
আবিদ, এগুলো আমি রেখে দিলাম, আর ভিতরে এসো। নীলা, আবিদ এসেছে। নীলা ঘর থেকে বের হয়ে আবিদকে দেখে জড়িয়ে কেঁদে দিল। আমি ওসব ইমোশনাল নাটক না দেখে দ্রুত আমার সিক্রেট রুমে গেলাম, যেখানে একে একে 5টা কম্পিউটার সারিবদ্ধভাবে আছে। কম্পিউটারগুলো ওপেন করেই 500 টাকার নোটটা স্ক্যান করে নিলাম। যা ভেবেছিলাম তাই, নোটটার উপর ইনভিজিবল পেন দ্বারা একটা কোড লেখা। কোড দেখে হেসে দিলাম। তারপর দ্রুত গতিতে কিবোর্ড টাইপ করতে লাগলাম। কাজ শেষ করে চিঠিটা খুলে দেখলাম এখানেও কোড ব্যবহার করা, যা আমার খুব পরিচিত। তাহলে আবারও যেতে হবে সিক্রেট ওয়েবসাইটে। ঢুকতেই মেসেজ দেখতে পেলাম একে একে 5টা। সব হয়েছে নীলার জন্য, ওর জন্যই এত কিছু হলো। রাগে না, না রাগলে চলবে না। এমন সময় ছোট একটা মেসেজ এলো ওপাশ থেকে। হা হা হা, না এসে তো কোনো উপায় নেই, চলে এসে অনেক দিন হলো, আড্ডা দেওয়া হয় না। তো তাহলে যেতেই হচ্ছে। TDR11 কখনো আড্ডাতে বসে না। কম্পিউটার বন্ধ করে বের হয়ে এলাম রুম থেকে। তারপর রুমে তালা মেরে দিলাম। রুমে ঢুকতেই রুমে তালা দিয়ে নিজের ঘরে মনে হয় নীলার কাছে আসব। এমন সময় চোখ গেল জানালার থাই গ্লাসে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কেউ একজন স্নাইপার তাক করে আছে। হ্যাঁ, এ তো আমাকে মারার জন্য তাক করে আছে। ধীর পায়ে জানালার পাশ থেকে সরে আবারও সেই রুমে গেলাম। তালা খুলে ঢুকে পড়লাম। তারপর ফোন বের করে নীলাকে কল দিলাম। আপনি তো বাসায়, তারপরেও ফোন দিলেন যে? নীলা, তোমার ভাইয়ের কাছে তুমি ব্লুটুথ ইয়ারফোন আছে, তুমি চুপ করে শুনো, কথা বলো না। দ্রুত তুমি আবিদের কান থেকে ব্লুটুথটা খুলে ভেঙে ফেলো আর খাটের তলায় শুয়ে পড়ো, ফাস্ট। নীলা তড়িৎ গতিতে যা বললাম তা করলো, আর আমি দ্রুত লকার থেকে আমেরিকান স্নাইপার গান বের করে ঠিক উপর বিল্ডিংয়ের বিপরীত পাশে চলে এলাম। যা ভেবেছিলাম তাই, আমাকে মারারই কায়দা। পরপর দুটো হেডশুট করে দিলাম। তারপর আশেপাশে আরও কয়েকটা বিল্ডিং চেক করলাম, না নেই। স্নাইপার রেখে শটগান কোমরে গুঁজে বের হয়ে এলাম আবিদ আর নীলার কাছে। নীলা, বের হয়ে এসো। নীলা আর আবিদ বের হতেই ঠাস করে আবিদের কয়েকটা চড় মারলাম। তারপর, কি হলো? আপনি মারলেন কেন একে? তোমার ভাইকে বলো এ কি করতে এসেছিল, কত বড় ক্ষতি করতো এ আজ। মানে কি করেছে এ? তোমার ভাই না, কিছু না। আবিদ, তোমায় ওই ব্লুটুথ ইয়ারফোন কে দিয়েছিল? ও, এটা এটা তো আমার ওই বাইরের লোক দুটো দিয়েছিল। তুমি কি মুখ্য কিছু বুঝো না? অন্যের জিনিস ব্যবহার করতে বা দিলে নিতে নেই, যদি না সে পরিচিত হয়। ভাইয়া, ওনাকে আমি চিনি না। আমাদের বাসায় তুমি আসলে ওই ব্যক্তি তো তোমার পিছন পিছন আসতো। আমি তো রোজ আমার পাশের বাসার প্রেমিকাকে দেখতাম দূরবীন দিয়ে, তখন পাশেও দেখতাম, তখনই দেখেছি। তোমরা কি বলছো? কিছুই বুঝতেছি না আমি। আমি গেলাম কিচেনে। কি বলো আবিদ এসব? আমি তো জানি না। তারপর আর তুমি জানলে কিভাবে? মনে আছে নাকি আরো দেবে? চুপচাপ এখানে বসো। আরে না না, আমি বসছি। ভাইয়া, কি হলো? এই আপুটা তোমাকে ভয় পায় কেন? আর কি করছো তুমি? কিচ্ছু নয় আবিদ, তুমি ওই যে কম্পিউটার গেম খেলো, আর নীলা আমার সাথে এসো। নীলাকে নিয়ে কিচেনে এসে জড়িয়ে ধরে কিস করা শুরু করলাম। কি হয়েছে? হ্যাঁ, কাটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছেন। আরে বউ, রাগ করো কেন? শালা ছিল তাই একটু ভাব নিলাম। ভাবো তাহলে সেই দিন আমি মজা করতে কি করলেন? আসলে রাগটা উঠে গিয়েছিল। রান্না করো, ক্ষুধা পেয়েছে। কি হলো, এইভাবে চেয়ে আছো কেন? এটা কি হচ্ছে? কোনটা সোনা? আপনার হাত আমার পেটে কেন? ধুর, এখন তো শুধু পেটে হাত দিয়েছি। আজ রাতেই সব হবে, কারণ আমার হিংসা হচ্ছে আমার বউ বিয়ের পরেও কুমারী রয়ে গেছে। কি বলেন এসব? আবিদ শুনতে পাবে। উফ, এত কথা বলো কেন? রান্না করো, ক্ষুধা পেয়েছে। নীলা রান্না করতে শুরু করলো, আর আমি ভাবছি এরা কেন এখানে এলো, আর কতদিন ধরে ফলো করছে আমায়। না, এখানে আর থাকা যাবে না। কিন্তু নীলার কি হবে? একে কি জানিয়ে দিব আমার পরিচয়? না থাক, পরে জানাবো। মনে মনে ভাবছি, হঠাৎ আহ করে নীলার চিৎকার শুনে দ্রুত ওর দিকে তাকালাম। দেখলাম নীলার দিকে তাকিয়ে দেখি হাত কেটে ফেলেছে। রাগ উঠে ঠাস করে চড় মেরে দিলাম। মারলেন কেন? বাবার বাসায় কি শিখেছিস? খাওয়া আর জমিদারি করা। মেরে হাড্ডি পুঁতে ফেলবো। চুপচাপ এখানে বস, আমি আসছি। ফার্স্ট এইড বক্স দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। তারপর নিজেই রান্না করতে শুরু করলাম। এই যে শুনছেন, আমার না পিঠে চুলকাচ্ছে। তো কি করব, এখনো সব মুডে নেই। এই নাও, এটা দিয়ে কাজ চালাও। এই কি হয়েছে, এভাবে চেয়ে আছো কেন?
আমি আজকে বাবার কাছে যাব, থাকবো না আপনার কাছে। ওসবে কান্না দিয়ে রান্না করতে লাগলাম। এমন সময় হুট করে নীলা দৌড়ে আমার কাছে আসলো। তারপর, তৌফিক, তৌফিক, ওই পাশের ছাদে লাশ লাশ। কই কই লাশ দেখি, চলো তো। আরে বউ, ওকে আমি মেরেছি। ওই যে দেখো, ছাদের পাশে ঝুলে আছে আর হাত দিয়ে রক্ত পড়ছে। আবিদ কই? ওই যে খাটের নিচে শুয়ে পড়েছে ভয়ে। আমার ভয় করছে, আমি এখানে থাকবো না। ঠিক আছে, তোমরা খেতে আসো। ছোট ভাই আবিদ, আমি আছি, ভয় নেই, বের হয়ে এসে খাবে। আবিদ মুচকি এসে বের হয়ে এলো নীলা আর আবিদকে নিয়ে খেতে। আমি খাবো না। আবিদ, ওই যে পাশের রুমে টিভি আছে, ওইখানে গিয়ে টিভি দেখো আর খাও। আবিদ ফ্রুত করে চলে গেল। এই, আপনি আমার ভাইকে কি করেছেন বলুন তো? আমি হাজারবার বললেও শোনে না, আপনি একবার বললেই সেটা না করে থামে না। ভালোবাসা পাগলি, এইটাই ভালোবাসা। তুমি একজনকে ভালোবাসো, দেখবে সেও তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে থাকবে। কই, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি তো আমাকে পাত্তাই দেন না। নীলা দেখো, তুমি যেটাকে ভালোবাসা বলছো ওটা ভালোবাসা নয়, ওটা হলো রাগ, অভিমান আর প্রতিশোধ। তুমি এখনো ভালোবাসতে পারোনি, আগে ভালোবাসো, দেখবা আমিও ঠিক তখনই ভালোবাসবো। খাওয়া তো শেষ হলো, চলো উঠি, কাজ আছে। নীলাকে নিয়ে চলে এলাম। কিছুক্ষণ টিভি দেখতেই লাশের পচা গন্ধ নাকে আসতেছিল। দ্রুত পুলিশকে ফোন দিলাম। নীলা, তুমি আর আবিদ ওই যে পার্কিং এ রাখা নিয়ে যাও, এই নাও চাবি। ওটা কার গাড়ি? আমি অবসরে ভাড়া চালাতাম, তুমি যাও দ্রুত। নীলাকে আর আবিদকে বের করে দিয়ে দ্রুত ফোন করলাম হেড অফিসে। হ্যালো স্যার। হ্যাঁ তৌফিক, বলো। স্যার, স্নাইপার অ্যাটাক করেছিল আমার উপর, তাই আমি ফ্ল্যাটটা ছেড়ে দিলাম আর আমার জিনিসগুলো যেন আমি সরিয়ে নিলাম। আর আন্ডারগ্রাউন্ডে আমি এখন মিশনে নামবো। সাবধানে তৌফিক, দরকার হলে ফোন করবে। জি আচ্ছা স্যার। দ্রুততার সহিত পাশের বিল্ডিংয়ে চলে গেলাম। একটু পর আমার টিম চলে এলো। তাদের সাথে লাশটা সার্চ করতে গিয়ে চমকে গেলাম। আরে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমার গুলিতে নিহত হয়নি। দ্রুত পাশের বিল্ডিংয়ে চোখ গেল, ওখানেও একটা লাশ পড়ে। তোমরা সবাই এর পকেট চেক করো আর দুজন এসো আমার সাথে। বিল্ডিংটা লাফ দিয়ে পার হয়ে ওপারে গেলাম। এটা ঠিক আছে, এটা আমার গুলিতেই নিহত। পকেটে হাত দিয়ে দেখলাম একটা কাগজ, বাড়ি নং 24, কলেজ রোড, চট্টগ্রাম। স্যার কি ভাবছেন? লাশটাকে ফ্যাক্টরিতে পাঠানোর দরকার, না হলে নষ্ট হয়ে যাবে। ও হ্যাঁ, যাও দ্রুত, এবং এটা কিন্তু ডাক্তার রোমানের ফরেনসিক ল্যাবে পাঠাবে। ওকে স্যার। রাতে নীলাদের বাসায় গেলাম। নীলা, তুমি রেডি হয়ে এসো। আঙ্কেল আন্টি, আপনারাও রেডি হয়ে আসুন। কিন্তু কোন বাবা? আঙ্কেল, আবিদের জীবনের ঝুঁকি আছে। আবিদ এতটা বোকা ভাবা যায় না। বাড়ি নয়, আপনাদের দেশ ছাড়তে হবে। কি বলছো এসব বাবা? কিছুই বুঝতেছি না। আসলে আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র নয়, আমি একজন পুলিশ অফিসার তৌফিক শেখ। এখানে একটা মিশনে ছদ্মবেশে এসেছিলাম, কিন্তু শত্রুরা আমাকে চিনে ফেলেছে এবং এটাতে সাহায্য করেছে আবিদ। আজ দুপুরে আমাদের উপর হামলা হয়েছিল। প্লিজ আপনারা রেডি হয়ে আসুন, সময় নেই। আঙ্কেল আন্টি, নীলা দ্রুত চলে গেল আর আমি জানালার থাই গ্লাসের দিকে গভীরভাবে তাকিয়ে আছি। মনে হলো এখানেও কেউ ছিল। আমি তাকাতেই সরে গেল। এই যে সবকিছু রেডি, এখন কি করব? আঙ্কেল আন্টি চলুন, ছাদে চলুন। একটু পর একটা হেলিকপ্টার আমাদের সামনে ল্যান্ড করলো। আঙ্কেল আন্টি উঠে পড়ুন। আবিদ, নীলা তোমরাও। সবাইকে উঠিয়ে দিয়ে হঠাৎ চোখ গেল আমাদের বাড়ি থেকে কিছু দূরে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে। দ্রুত হেলিকপ্টারে উঠে পাইলটকে ইঞ্জিন স্টার্ট করতে বললাম। প্রায় 80 ফিট উপরে ওঠার পর, পাইলট আপনি দ্রুত বাড়ির চারদিকে ঘুরতে থাকুন। ওকে স্যার। আবিদের হাতে তখন দূরবীন ছিল। দ্রুত ওটা নিয়ে বাড়ির দিকে তাকালাম আর হেসে দিলাম। বাহ, দারুণ, আমার গাড়িতে এত কিছু। পাইলট চলুন তবে গন্তব্যের পথে। তুমি একজন অফিসার, বাবা আমাকে ক্ষমা করো যদি কোনো অন্যায় বা খারাপ আচরণ করি। আরে কি বলছেন আব্বু, ওসব মনে রেখে লাভ নেই। কিন্তু বাবা, তুমি কিসের মিশনে এসেছো আর আমরা যাব কোথায়? চট্টগ্রাম এয়ারপোর্টে আঙ্কেল, সেখানে থেকে আপনারা চলে যাবেন দুবাই। আর তুমি? মিশন শেষ করে বেঁচে থাকলে আমিও ফিরবো দুবাই। আমার কি হবে তবে? যেদের বসে তো করে ফেললে, আমি কি করব বলো? তবে টেনশন নিও না, জয় হবেই। কিন্তু
দুবাই তো আমাদের কেউ নেই, থাকবো কই? আপনার নেই, তবে আপনার মেয়ের শ্বশুরবাড়ি রয়েছে সেখানে। আঙ্কেল, এখন চুপ করে থাকুন, পাইলটের সমস্যা হবে আর বাকিটা আপনি দুবাই পৌঁছে জানতে পারবেন। আঙ্কেল আন্টি নীলা আবিদকে বিদায় জানিয়ে সেই রাতে চট্টগ্রাম এয়ারপোর্টে কাটিয়ে দিলাম। পরের দিন ফোনের রিংটনে ঘুম ভাঙলো, দেখি ডাক্তার রোমান আমার বন্ধুর ফোন। হ্যালো মিস্টার তৌফিক, ওরফে দোস্ত। রোমান, ফাজলামো রেখে বলে ফেল, পোস্টমর্টমের রিপোর্ট। তোকে কিছু দেখাবো, তুই আমার চেম্বারে আয় এক্ষুনি। কেমনে যাব? আমি তো চট্টগ্রাম চলে এসেছি, তুই বরং ফোনেই বল। শুনে অবাক হবি, একটা গুলিও তোর স্নাইপারের নয়, সব অন্য স্নাইপার থেকে। আর এটাও জেনে অবাক হবি যে লাশগুলো প্রায় একদিন আগে হত্যা করা হয়েছে। তার মানে আমার আইডিয়া ঠিক, এত তাড়াতাড়ি তো লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা নয়। আচ্ছা, গুলিগুলো কত দূর থেকে করা হয়েছে? প্রায় 3 মিটারের মতো, এবং এটা করা হয়েছে কমপক্ষে 50 ফিট, 5 তলার কাছাকাছি। ঠিক আছে, তুই লাশগুলোকে আরও খুঁটিয়ে দেখ, আমি রাফিকে পাঠিয়ে দিব। ঠিক আছে। ফোনটা রেখে সামনে তাকাতে দেখি এয়ারপোর্টের ব্যাটার লাইন পুলিশ দাঁড়িয়ে। আমাকে বলছেন, হুট করেই আমার কলার চেপে ধরে। গতকাল রাত থেকে তোকে এখানেই দেখছি, ঘটনা কি বলতো? ব্যাটালিয়ান পুলিশ হয়ে এত দামাক? ওয়েট, পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দিলাম। তোকে না তো কাকে বলবো? কি কারণে এসেছিস এখানে? নয়তো সরি স্যার, সরি। কেন বে? বল, কি করবি? বলে ফেল, কি করবি? চল তোর বাবার সাথে কথা বলে আসি, দেখি তোর চাকরিটা কি করা যায়। স্যার প্লিজ, আমার চাকরি কিছু করবেন না। গত কয়েকদিন এখানে কিছু সন্দেহজনক লোক দেখেছি, এখানে ভিড় করতো। আমি ভেবেছি আপনি হয়তো তাদের লোক। সন্দেহজনক লোক মানে? তারা এখানে কি করতো? আসলে স্যার, বিমানবন্দরে কর্তৃপক্ষ ঘুষ খেয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কোন কোন সদস্য? চলো আমাকে দেখিয়ে দিবে ফার্স্ট। স্যার, আমার চাকরি চলে যাবে না তো প্লিজ? দেখো, এটা আমাদের দেশের প্রশ্ন, দেখিয়ে দাও কোন সেই ব্যক্তি। পুলিশের সাথে গেলাম, গিয়ে দেখি আরে এ তো জয়, আমার বেস্ট ফ্রেন্ড। জয়? জয় মাথা তুলে আমার দিকে তাকাতেই আবার পাশের দিকে তাকালো, তারপর আরে দোস্ত, তুই এখানে কি মনে করে? বল, চা খাবি না কফি? তুমি যাও, আমি কথা বলছি। তো জয় বল, তোর কি খবর? হ্যাঁ, কোনো রকম। আর কি তোর খবর, কি বল? দেশে কবে আসলি? আমি তো দেশে প্রায় 2 বছর আগে এসেছি, কিন্তু তুই এখানে চাকরি করিস বলিসনি তো। আসলে তোর নাম্বার ছিল না আমার কাছে, তাই আর যোগাযোগ হয়নি। তুই এমন করছিস কেন? ভালোভাবে কথা বল। আর পুলিশ যা বললো তা কি সত্যি? কি বলেছো? তুই সবই জানিস, সত্যি করে সব কিছু বলে দে, নয়তো। প্লিজ শোন, এমন করিস না, তুই তো আমার ভাই, প্লিজ শোন আমার কথা। শুনছি, তুই বল। তুই যা ভাবছিস তা কিছুই না, আসলে আমি তো এত কিছু জানতে চাই না, তুই এখান থেকে কি কি অবৈধ কাজ করছিস সেটা বল। বললি আর বলে দেবো শালা। তুই তো দেখি সেই আগের বাচ্চায় রয়ে গেলি। তোর বাপ, আমি দেখতে রিভলভার ম্যাগাজিন কোনো বুলেট আছে কিনা। পকেট থেকে আরও একটা রিভলভার বের করে ওর হাতে কবজিতে শ্যুট করে দিলাম। সাথে সাথে জয় এর চিৎকার, কি হলো রে? মার, আমাকে মার, শালা চিৎকার বন্ধ কর বলেই কাগজ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার গো গো শব্দ হচ্ছে শুধু। হঠাৎ প্রচুর বেগে পিছে মনে হলো কিছু একটা ঢুকে গেল, সাথে সাথে নিচে পড়ে গেলাম। চোখ গেল কেমন যেন বন্ধ হয়ে আসছে। সামনে ভেসে উঠল নীলার মুখ। কে গুলি করেছে তাকে দেখার জন্য পিছনে ঘুরে হেসে দিলাম, কারণ এই সেই পুলিশ। তুই আমাদের ধান্দা বন্ধ করবি? আমি আগে জানতাম তুই পুলিশ এখানে আসবি। বস, অ্যাক্টিং কেমন করছি? ফাটিয়ে দিয়েছিস। এত দ্রুত আমাকে হসপিটালে নিয়ে চল, আর ওর ব্যবস্থা আমি করব। যতই হোক আমরা বন্ধু বলে কথা। যখন চোখ খুললাম নিজেকে বালুচরের উপর দেখতে পেলাম। মনে পড়ে গেল গতকাল রাতের কথা। জয় আমাকে হসপিটালে নিয়ে গিয়ে গুলিটুকু বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে জ্ঞান ফেরায় ওদের ফাঁকি দিয়ে পালিয়ে আসি, কিন্তু এটা আমি কোথায়?
না, এভাবে বসে থাকলে হবে না। সামনে তাকিয়ে দেখি সুন্দর শুধু নীল জলরাশি, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষুধাও পেয়েছে। জঙ্গলের মধ্যে ঢুকে খাবার খুঁজতে শুরু করলাম। পেয়েও গেলাম বন ড্রাগনের ফল। এটা দিয়েই আপাতত চলে যাবে আমার।